ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমায় সময় বাড়ল একদিন। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। জামালপুরে এনসিপি নেতা পরিচয়ের আড়ালে ভারতে মানব পাচার, তদন্তে মেলে বিপুলের সম্পৃক্ততা দলের কেউ নয়, দাবি এনসিপির। ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মে অবরুদ্ধ ঢাকার সড়ক, বেপরোয়া গতিতে প্রায় ঘটছে দুর্ঘটনা, যানজটে নগরবাসীর ভোগান্তি চরমে। খুলনা বরিশাল মহাসড়কের পিরোজপুর অংশের বেহাল দশা, পিচ উঠে ছোট বড় গর্তের সৃষ্টি, যান চলাচলে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। রাস্তায় দুইটা গাড়ি গেলে, দুইটা বাস গেলে সাইড থেকে একটা গাড়ি সাইড দিতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়। রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা অনেক ছোট, ভাঙ্গাচুরা, আমাদের গাড়ি চালাইতে অনেক কষ্ট হয় ভাই। কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে পদে পদে অনিয়ম দুর্নীতি, প্রকৌশলী ঠিকাদারের যোগসাজশে হয় কোটি কোটি টাকা লোপাট। আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে বেড়েছে রপ্তানি, গেল অর্থ বছরে যায় 514 কোটি টাকার পণ্য, আগের বছরের চেয়ে বেশি 87 কোটি। এবং ইউক্রেনের নিরাপত্তা সহায়তায় করবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, পুতিন জেলেনস্কির বৈঠক আয়োজনে কাজ শুরু। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। দর্শক, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে বের হয়েছে শোভাযাত্রা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, শোভাযাত্রা থেকে কি কি বার্তা দেওয়া হচ্ছে জানাবেন। পার্বণ, এই মুহূর্তে আমি রয়েছি আগারগাঁওয়ের যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলের নিচে অবস্থান করছি। আপনি জানেন যে আজ সকালে কিন্তু মানিক মিয়া ইভিনিউ থেকে যে জাতীয় মৎস্য সপ্তাহ সেটির র্যালি কিন্তু শুরু হয়েছে এবং সেখানে কিন্তু মৎস্য উপদেষ্টা তিনি কিন্তু উপস্থিত হয়ে র্যালি উদ্বোধন করেন এবং সেই র্যালি কিন্তু সংসদ ভবনের পাশ দিয়ে হয়ে আগারগাঁও হয়ে এই র্যালি কিন্তু এখন চীন মসজিদে যাচ্ছে এবং সেখানে কিন্তু 10টায় আলোচনা সভা আছে, সেখানে র্যালি অংশগ্রহণ করবে। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে অনেকে অংশগ্রহণ করেছে এবং তারা যেটি বলছেন যে মাছের যে সংকট, অর্থাৎ বিলুপ্ত প্রায় মাছগুলো সেগুলোকে সংরক্ষণ করা এবং বাংলাদেশের যেসব চালানো হয় তখন যেন মাছ না ধরা হয়, এই ধরনের সচেতনমূলক বিষয় কিন্তু তুলে ধরেছেন। শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা নয়, এখানে আমরা দেখেছি যে বিভিন্ন বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু অনেকে অংশগ্রহণ করেছে। মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন শ্রমিক ফেডারেশন সেখান থেকেও কিন্তু অংশগ্রহণ করেছে। এই র্যালিকে তারা যেটি বলছেন যে এই যে সপ্তাহটি এই সপ্তাহে কিন্তু জাতীয় মৎস্য সপ্তাহ হিসেবে এবং এই র্যালি কিন্তু আজ চলমান রয়েছে এবং 24শে আগস্ট পর্যন্ত কিন্তু প্রতিদিনে আলোচনা সভা, সেমিনার থাকবে এই জাতীয় মৎস্য সপ্তাহকে কেন্দ্র করে। অর্থাৎ মৎস্য সম্পদে যেন, অর্থাৎ মাছের যে সংরক্ষণ এবং বিলুপ্ত প্রায় যে মাছগুলো আছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মাছকে যেন সংরক্ষণ করা যায় এবং বাংলাদেশ, আপনি জানেন যে বিভিন্ন জেলা থেকে অনেকে কিন্তু ধন্যবাদ হিমেল। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হিমেল। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার যে প্রক্রিয়া সে বিষয়ে কথা বলেছেন বলে জানান তারা। শিউলিরায় রিপোর্ট জানাচ্ছেন নাইম আফসান।
নির্বাচনী রোডম্যাপ নিয়ে জনমনে কৌতূহল ছিল বেশ। সেই কৌতূহল মেটাতে সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নিশ্চিত করেন চলতি সপ্তাহে পাওয়া যাবে রোডম্যাপ। কমিশনে খসড়া জমা হয়েছে। অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব আরও জানান, মাঠ পর্যায়ে প্রশাসন সাজানো, কে হবে মুখপাত্র, এইসব বিষয়ে নির্ধারণে কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টা নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান আছে বলেও জানান তিনি। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। তবে সীমানা পুনর্নির্ধারণী আগামী রোববার থেকে 4 দিনে প্রায় 1800 আপত্তি শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে ওর আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। শেষ বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় IRI। So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো আরও একদিন, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত চলবে কার্যক্রম। এদিকে তফসিল অনুযায়ী পূর্ব নির্ধারিত শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করে প্রায় সবকটি ছাত্র সংগঠন। এদিন কেন্দ্রীয় সংসদে 565 জন ও হল সংসদে মোট 1226 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তবে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ তুলেছে ঢাবি ছাত্রদল। হাসান আল মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির 7ম দিন ছিল সোমবার। এদিন সকাল থেকেই প্রার্থীরা সিনেট ভবনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে ভিড় করেন। তবে সোমবার রাতে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার একদিন বাড়িয়ে মঙ্গলবার শেষ দিন নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ছাত্রদল মনোনয়ন সংগ্রহ করলেও তাদের পূর্ণাঙ্গ প্যানেল এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম খান। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল অভিযোগ করে ডাকসু নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। নির্বাচন বানচাল করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নেতারা। সাধারণ শিক্ষার্থীদের মতকে কেন্দ্র করে একটা সুন্দর স্বাভাবিক সিদ্ধান্তে আসতে পারেনি, কিন্তু আমরা দেখলাম এই ডাকসুকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয় প্রক্টর ইতিমধ্যেই আপনারা জানেন তফসিল ঘোষণার পূর্ববর্তী সময়ে তিনবার, যেটা তার এখতিয়ারে নাই, এই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। এদিন সকালে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সহ সভাপতি পদে আবু সাদিক কায়েম এবং জিএস পদে SM ফরহাদের নাম ঘোষণা করে সংগঠনটি। আমাদের এই প্যানেলে ভিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবু সাদিক কাইম ভাই, এবং জিএস পদের জন্য যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন SM ফরহাদ ভাই। এদিকে ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে বিনিয়ামিন মোল্লা এবং জিএস পদে সাবিনা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানানো হয়। আমরা মনে করি মানব সম্পদ উন্নয়ন জাতি গঠনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া উচিত, সেটার জন্য আমরা কাজ করব। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং মাহিন সরকারকে ভিপি ও জালালউদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। আর নির্বাচনে বামপন্থী জোট তাদের প্যানেলের নাম চূড়ান্ত না করলেও তাদের ভিপি প্রার্থী হিসেবে তাসনিমা আফরোজিমি এবং জিএস প্রার্থী মেঘুমল্লার বসুর নাম ঘোষণা করেছে। আজকে আমাদের সম্ভাব্য যারা প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আজকে আমরা এখানে মনোনয়ন ফর্ম সবাই আমরা তুলি।
ভিপি প্রার্থী হিসেবে আব্দুল কাদের ও জিএস প্রার্থী হিসেবে আবু বাকের মজুমদারের নেতৃত্বে বাগসাসের পূর্ণাঙ্গ প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে মনোনয়নপত্র সংগ্রহ করে। নির্বাচনকে স্বাগত জানিয়েছি। ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সপ্তম দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদে 565 জন এবং হল সংসদে মোট 1226 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও গ্রহণের সময় একদিন বাড়ানো নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও উদ্বেগ হিসেবে দেখছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। যারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন তারাই নতুন ছক কষছেন বলে মন্তব্য করেন তারা। অভিযোগ করেন, একটি সংগঠনকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে। ছাত্রলীগের মতো ক্যাম্পাস কেউ দখলের পায়তারা করলে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কোণ কারণে, এবং অন্তর্কোণ সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যুগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি, তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন। গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে ডিইউ ফার্স্ট নামে একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর কেন্দ্রীয় সংসদের জিএস পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মাহিন সরকার। পরে রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে নিজ পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কার করা হয়েছে। এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে এই বহিষ্কার আদেশ কার্যকর হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই বহিষ্কারাদেশ আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা পরিচয়ের আড়ালে ভয়ঙ্কর মানব পাচারের চক্র গড়ে তুলেছেন রিদওয়ান বাড়ি তালুকদার নামে এক ব্যক্তি, বিপুল তালুকদার নামে পরিচিত। 5 আগস্টের পর থেকে ভিসা পাসপোর্ট ছাড়াই অনেক বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে পাঠিয়েছে তারা। পাচারকালে গ্রেফতার 2 জনের তথ্য আর পুলিশের অনুসন্ধানে এনসিপি নেতা বিপুলের সম্পৃক্ততার প্রমাণও মিলেছে। তবে বিপুল দলের কেউ নয় বলে দাবি বকশীগঞ্জ এনসিপি নেতারা। জামালপুর থেকে রিয়াদ হাসান হৃদয়ের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মিছিল স্লোগানে দেখা মেলে রিদওয়ান বাড়ি তালুকদার ওরফে বিপুল তালুকদারকে। 24-এর 5 আগস্টের পর বিপুল শুধু এনসিপি নেতাই বনে যাননি, জামালপুরে গড়ে তুলেছেন ভয়ঙ্কর এক মানব পাচার চক্র। সে চক্র বৈধ ভিসা পাসপোর্ট ছাড়াই জামালপুর সীমান্ত থেকে শুরু করে অবৈধভাবে ভারতে মানব পাচার। গত 17 এপ্রিল অবৈধভাবে ভারতে পাঠানোর সময় খোকন গাজী ও সোহেল রানা নামের 2 জন বাংলাদেশিকে আটক করে সাতানিপাড়া বিওপি জামালপুর ব্যাটালিয়ন 35 বিজিবি। শুরু হয় পুলিশের তদন্ত। সে তদন্তে বেরিয়ে আসে মানব পাচার চক্র। সে চক্রের অন্যতম সদস্য এনসিপি নেতা রিদওয়ান বাড়ি তালুকদার ওরফে বিপুল তালুকদার। গ্রেপ্তার করা হয় বিপুলকে। জনৈক বিপুল নামে একজন, সে বেশ কিছু লোককে এই সীমান্ত এলাকা তার বাড়ি হওয়াতে সুবাদে সে মানুষকে এইখান থেকে ইন্ডিয়া যাইতে সহায়তা করছে। সে অবৈধভাবে ইন্ডিয়ার যে লোকগুলা গেছে এদেরকে সহায়তা করছে, তার ব্যাপারে বিভিন্ন তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে এনসিপির মিছিল সমাবেশে থাকলেও বিপুল এনসিপির কেউ না বলে মুঠোফোনে দাবি করেন বকশীগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দিকুর রহমান মানিক। এখন পর্যন্ত এ চক্রের 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। আদালতের অনুমতিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে আরও চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গ্রাম থেকে শহর সবখানে এখন চলছে ব্যাটারি চালিত রিকশার দৌরত্ব। ঢাকার সড়ক মহাসড়কে এ জানে প্রায় ঘটছে দুর্ঘটনা, সেই সঙ্গে ভেঙে পড়েছে নগরীর ট্রাফিক ব্যবস্থা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল শিক্ষার্থী সহ নগরবাসীকে। যদিও লাইসেন্সবিহীন এসব যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানায় পুলিশ। মিনহাজ আকনের ক্যামেরায় সাদ আহমেদের রিপোর্ট। ব্যাটারি চালিত রিকশা সম্প্রতি এক আতঙ্কের নাম। বেপরোয়া গতি, ফিটনেসবিহীন কাঠামো আর অদক্ষ চালকের কারণে ইতিমধ্যেই ব্যাটারি চালিত রিকশা খেতাব পেয়েছে গরিবের টেসলা নামে। অলিগলি থেকে প্রধান সড়ক সবখানেই এখন এই যানের সরব দৌরাত্ম্য, যেন সড়কের অঘোষিত রাজা, যার বেপরোয়া চলাচলে যেন সড়কে কোণঠাসা অন্য যানবাহন। বেপরোয়া গতির কারণেও হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অনেকেই হারাচ্ছেন প্রাণ, অনেকে আবার বরণ করছেন পঙ্গুত্ব। দেশে ব্যাটারি চালিত রিকশার সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সারা দেশে চলাচল করছে 20 লাখেরও বেশি, যার মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে প্রায় 12 লাখ। ব্যাটারি চালিত রিকশার অবাধ বিচরণে প্রায় বিলুপ্তির পথে পায়ের প্যাডেল চালিত রিকশা। যে কয়টি চলছে তারাও বলছেন ব্যাটারি চালিত রিকশার কারণে রুটি রুজি নেমেছে প্রায় শূন্যের কোটায়। কোনো ভাড়া নাই, সব অটোতে জায়গা, 50টা ভাড়া 20টা জায়গা অটো ভাড়া। আমি খুব কষ্টে আছি, এই গাড়ির উপর সংসার না পালতে থাকবে, না পালতে চালাবার এই অটোর কারণে। ব্যাটারি চালিত রিকশা বাড়ানোর পরে আমাদের এই বাংলার ইনকাম নাই করলে চলে। পথচারী থেকে অন্য যানের চালক সবাই অতিষ্ঠ লাইসেন্সবিহীন 3 চাকার বাহনের উপর। প্রতিটা দিনই আমাদের এলাকাতে এবং ঢাকা শহরের সব জায়গাতেই প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ ওদের ব্রেকিং সিস্টেমটা খারাপ, প্রচণ্ড স্পিডে চলে। তো আসলে এটার কোনো উদ্যোগ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার পুরোপুরি ব্যর্থ। ব্যাটারি চালির কারণে আমরা তো গাড়ি চালাইতে পারি না, ওরা পুরো ঢাকা শহর লয়ে লইছে। ঢাকা শহর পুরো জামজটে ব্যাটারি চালিত লাগে। মেন রাস্তা, তার আশেপাশে একটা ভালো গাড়ি আছে, কি আছে না প্রেসিডেন্টের গাড়ি না মন্ত্রীর গাড়ি, এটা দেওয়ার বিষয় না, এটা দেওয়ার বিষয় না। তারা দেখে না প্রচুর টানা জায়গা, লাগলে লাগলোই, হারলি ফাললোই, ছিঁড়ে গেলে গেলই। অহরহ হচ্ছে প্রত্যেক 5-10 মিনিট পর পরে দুর্ঘটনা হয় এখানে। যদিও ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। ঢাকা মহানগরীতে আমরা কিন্তু ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি এবং প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ব্যাটারি চালিত রিকশা আটক করা হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। বেপরোয়া গতি, অদক্ষ চালক, দুর্বল ব্রেকিং সিস্টেম সবকিছু মিলিয়ে ব্যাটারি চালিত রিকশার কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা, সেই সঙ্গে বাড়ছে বিশৃঙ্খলা। সাধারণ মানুষ বলছে শুধু চালকের বিরুদ্ধে অভিযান নয়, অভিযান চালাতে হবে উৎপাদনকারী ও আমদানিকারকের বিরুদ্ধে। তবেই সড়কে ফিরবে শৃঙ্খলা, কমবে দুর্ঘটনা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পে শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছে পরতে পরতে দুর্নীতি ও অনিয়ম। সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকার ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি কেনাতেও হয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লোপাট করা হয়েছে বরাদ্দের কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, যা শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এ প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। 6 তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকায় তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক প্রকৌশলী ও ঠিকাদারদের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। এ প্রকল্পে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে কেনাকাটায়। 2023 সালের 7 মে 13 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নিউরো সার্জারি বিভাগের 19টি যন্ত্রাংশ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়, যার কাজ পায় MSSB ট্রেডিং হাউস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান। 30 জুন সরবরাহের তারিখ থাকলেও 6 মাস পর সরবরাহ করা হয় মাত্র 6টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি করে বিল দেওয়া হয় 7 কোটি 5 লাখ টাকার।
অভিযোগ উঠেছে সরকারি ক্রয় নীতি অনুসরণ না করে নিম্নমানের এমআরআই মেশিন, সিটি স্ক্যান, ছন মেশিন, সিসিইউ, আইসিইউ যন্ত্র কেনা হয়েছে। 200 কম্পিউটারের মধ্যে নষ্ট প্রায় অর্ধেক। 200 কম্পিউটার দেওয়ার জন্য এসেছিল, সেই কম্পিউটারগুলো চেক করার পরে দেখা গেছে যে 40%-এর ওপরই নষ্ট। মালামালগুলো যেগুলো ক্রয় করা হয়েছে এগুলো যে স্পেসিফিকেশন ছিল অনুযায়ী ক্রয় করা হয়নি। এদিকে হাসপাতালের কোটি কোটি টাকার সব যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কোনো কাজেই আসছে না রোগীদের। পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে বাইরে থেকে, এতে ভোগান্তির শেষ নেই তাদের। বলেছে আপনারা যেখান থেকে ভালো হয় সুবিধা হয় সেখান থেকে করে নিয়ে আসেন, আমরা দেখে দেবো। এখানে ওটি না থাকার জন্য অপারেশনটা করতে পারলো না, আমাকে সদরে দিয়ে দিচ্ছে, ওখানে অপারেশন করাতে বলছে। প্রায় 100 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালের স্টোর ও ক্যান্টিন রুমে পড়ে থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডক্টর আনোয়ারুল কবির। তবে এসব অনিয়ম ও ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের দায় নিতে নারাজ প্রকল্প পরিচালক। জনবল নিয়োগ করতে কত সময় লাগতে পারে? বছর বছর সময় লাগার তো কথা না। কোন জায়গাটা সমস্যাটা, এটা ওনাকে ফাইন্ড আউট করে দ্রুত সমাধানের দিকে যেতে হবে। হাসপাতাল নির্মাণ প্রকল্প ও যন্ত্রাংশ ক্রয়ে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা সহ দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ চালুর দাবি এলাকাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চলতি আগস্টের 17 দিনে রেমিটেন্স এসেছে 142 কোটি 40 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 37 লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গেল বছরের একই সময় এসেছিল 113 কোটি 40 লাখ ডলার। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 25.60%। এছাড়া গত 17 আগস্ট একদিনে প্রবাসীরা দেশে 16 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থ বছরের জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত দেশে এসেছে 390 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 28%। গত জুলাইয়ে দেশে এসেছিল 247 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 54 কোটি 76 লাখ ডলার 30,000 ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে 22 কোটি 92 লাখ 20,000 ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 168 কোটি 97 লাখ 60,000 ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 1 কোটি 13 লাখ ডলার রেমিটেন্স। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1980 সালের 19 আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 7টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল 10টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া। পরে দুপুর 2টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়াল যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগর শাখায় র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ বনজ বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। এতে বন্যা নিয়ে আতঙ্ক কমেছে নদী পাড়ের মানুষের মাঝে। তবে ফসল আক্রান্ত হওয়ায় এরই মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো কৃষক। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, আর এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন কি পরিমাণ কৃষক, বিস্তারিত জানাবেন। পার্বণ, আসলে যেহেতু যমুনা নদীর পানি কমতে শুরু করেছে দুদিন হলো, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মনে যে আতঙ্ক ছিল বন্যার, সেই আতঙ্কটা কিছুটা কমেছে। পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে এখন আগামী 15 দিন হয়তো এইভাবেই থাকবে। তাদের কাছে 15 দিনের যে পূর্বাভাস আছে, সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু ভারী কোনো বন্যার বা নতুন করে বন্যা হওয়ার সম্ভাবনা নেই। তবে 15 দিন পরে কি হবে এটা কিন্তু তারা এখনো বলতে পারছে না। তবে 2টি পয়েন্টের একটু আপডেট আপনাকে জানিয়ে রাখি। সিরাজগঞ্জে যে 2টি পয়েন্ট আছে যমুনা, সেই 2টি পয়েন্টেই কিন্তু, যেমন কাজীপুর পয়েন্টে কিন্তু 14 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু গত 24 ঘন্টায় 11 সেন্টিমিটার পানি কমেছে। এবং এর ফলে কিন্তু বিপদসীমার সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু 53 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 95 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাশাপাশি ফসলের ব্যাপারটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছেন যে এই জেলায় চলতি বন্যায় কিন্তু 621 হেক্টর জমির ফসল কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছে। তারা প্রথমে কিন্তু প্লাবিতর যে হিসাবটা করেছিলেন, পরবর্তী তারা বলছে এটা আক্রান্তই হয়েছে এবং এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে 3000-এর উপরে কৃষক তারা বলছেন এবং তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। তবে চরাঞ্চলে মানুষগুলো কিন্তু স্বাভাবিকভাবে বন্যা নিয়ে একটু আতঙ্কিত থাকেন। আর আমরা একটু কথা বলি আসলে যে সিরাজগঞ্জের চরাঞ্চল যেটা আছে কাওয়াকোলা, সেই কাওয়াকোলার সাবেক চেয়ারম্যান সাউদ ঠান্ডুর সঙ্গে যে আপনার চরাঞ্চলে বন্যা পরিস্থিতি কি অবস্থায় আছে এবং মানুষ আতঙ্কিত কিনা সার্বিক বসে। তো যমুনা নদীর মাঝখানে কাওয়াকোলা ইউনিয়ন অবস্থিত। বর্তমান পানি স্থিতিশীল আছে, এখনো কোনো জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আশঙ্কা আছে নদীর বিভিন্ন খাল বিল বিভিন্ন কিছু ভরা আছে, যে কোনো মুহূর্তে চোর ডাকাতের উৎপাত বেড়ে গেছে। তো এই অবস্থায় আমার মনে হয় যে প্রশাসনের রাজ্যে প্রশাসন নৌ পুলিশ যারা আছে, থানা পুলিশ যারা আছে, টহল দিলে তাহলে এলাকার জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হবে না। ধন্যবাদ আপনাকে। ওনারা কিন্তু বলছেন যে আসলে যেহেতু বন্যা পানি এসেছে, নৌপথে যে যারা ডাকাতি চুরি এটা কিন্তু তারা একটু নিয়ে আতঙ্ক আছে। পাশাপাশি কিন্তু আসলে যে পানি উন্নয়ন বোর্ড যেটা আরো বলছেন যে এই মুহূর্তে নদী পাড়ে কোনো ভাঙনও নেই, যার ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমরা কথা বলেছি জেলা ত্রাণ কর্মকর্তার সঙ্গে, তিনি কিন্তু বলেছেন যে যেহেতু পানিবন্দী হয়নি, তবে যেহেতু যমুনা সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং চৌহালির কিছু এলাকার মানুষ কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে আছে, সেই ক্ষেত্রে তাদের জন্য একটা ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা ত্রাণ কর্মকর্তার সঙ্গে কিন্তু তারা কথা বলেছেন। পার্বণ, এই ছিল আসলে সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি, আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শুভ। দর্শক, সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভ। খুলনা বরিশাল মহাসড়কের পিরোজপুর অংশ এখন ভাঙাচোরা সড়কের প্রতিচ্ছবি। কোথাও পিচ উঠে গেছে, কোথাও ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত ভরাটের নামে সড়ক বিভাগ ব্যবহার করছে ইটের স্তলিং। বৃষ্টি হলে ভেজা ইট গাড়ির চাকায় লেগে সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে খোয়া, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। সহকর্মী জালিস মাহমুদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। বরিশাল খুলনা মহাসড়কের পিরোজপুর অংশে শিয়ালকাঠি চৌরাস্তা থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত প্রায় 13 কিলোমিটার সড়কের চিত্র এটি। এজন্য ইটের সলিং দিয়ে খানাখন্দ রোধের ব্যর্থ চেষ্টা। বিভিন্ন সময়ে খোয়া ঢালাই দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও তা টেকসই হয়নি। টানা বৃষ্টিতে সড়কের অবস্থা হয়ে ওঠে আরো বেহাল, অথচ নাগরিকগণ এর স্থায়ী সমাধান চাই। কিন্তু দীর্ঘ সময়েও এ ভোগান্তি কমেনি, বরং বেড়েছে দুর্ঘটনার আশঙ্কা। বেহাল অবস্থার পাশাপাশি রাস্তা কম চওড়া হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরো বেশি। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের নামে চলেছে দুর্নীতি, অর্থলোপাট। বছরের পর বছর ধরে সড়ক সংস্কার নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও স্থায়ী সমাধান মেলেনি। কার্পেটিং রাস্তাও উপরে ইট সোলিং এর মতো একটি অবস্থা তৈরি করে, মানে আইওয়াশের তৈরি করে। চোখটা ইট সোলিং দিয়ে মহাসড়ক ইট সোলিং দিয়ে রাখছে, কয়েকদিন পর বৃষ্টি পড়লে আবার শেষ হয়ে যাবে ভাই। আর এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা অনেক ছোট, ভাঙ্গাচুরা, আমাদের গাড়ি চালাইতে অনেক কষ্ট হয় ভাই। কিছুদিন আগে এই রাস্তাটা রোডস অ্যান্ড হাইওয়ে ইট থেকে ইট সোলিং দিয়ে গেছে, হালকা একটা উপরে একটা দিয়ে গেছে, আবরণ দিয়ে গেছে জাস্ট, কিন্তু এতে আরো বেশি ক্ষতি হচ্ছে এবং আরো কষ্ট হচ্ছে আমাদের। ইট দিয়ে মেরামত করে দিচ্ছে, এই ইটের কারণে বৃষ্টি পড়লে আরো বেশি অসুবিধা হয়, ঠালা উঁচা হয়ে যায়, পরে অটোগুলো মনে হয় যে উল্টিয়ে যাচ্ছে, এমনকি অনেক যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। রোড ভাঙ্গা, গাড়ি চালানো যায় না, লোক একদিক দিয়ে একদিক হাঁটা চলা করতে পারে না, দুর্ঘটনা ঘটতে থাকে প্রায় সময় বড় বড় গাতা বানানো। সড়ক বিভাগ বলছে সড়কটি মেরামতের জন্য এরই মধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। দরপত্র অনুযায়ী ঠিকাদার নিয়োগ হলে দ্রুতই কাজ শুরু হবে। পিএমপি প্রোগ্রামের মাধ্যমে মেরামতের জন্য ইতিপূর্বেই আমরা একটি প্রপোজাল পাঠিয়েছি, যেটি মন্ত্রণালয় থেকে অনুমোদন ভিত্তিক এবং পরবর্তী দরপত্র আহ্বান করে হয়েছে এবং সেই দরপত্র বর্তমানে মূল্যায়ন পর্যায়ে রয়েছে। দরপত্র মূল্যায়ন কমপ্লিট হয়ে দরপত্র অনুমোদন হলে ঠিকাদার নিয়োগ হবে এবং আশা করছি যে এই কাজগুলি অতি দ্রুতই সম্পন্ন হলে। পিরোজপুর জেলায় প্রায় 300 কিলোমিটার মহাসড়ক রয়েছে। এর মধ্যে শিয়ালকাঠি চৌরাস্তা থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত অংশটি সর্বশেষ সংস্কার হয়েছিল গত 5 বছর আগে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে রপ্তানি আয়। গত অর্থ বছরে ভারতে 514 কোটি টাকারও বেশি পণ্য রপ্তানি হয় এই বন্দর হয়ে, যা বিগত 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 87 কোটি টাকা বেশি। তবে আমদানি অনিয়মিত হওয়ায় কমেছে রাজস্ব আদায়। ব্যবসায়ীদের দাবি, গত মে মাসে বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে নতুন অর্থ বছরে ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি বাণিজ্য। তবে রপ্তানি বাণিজ্য বাড়াতে ভারতের নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের। সহকর্মী মেহেদি নূর পরশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দেশের অন্যতম শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর। এ বন্দর হয়ে 2024-25 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে 514 কোটি 54 লাখ টাকার পণ্য। বিগত 2023-24 অর্থবছরের তুলনায় প্রায় 87 কোটি টাকা বেশি। তবে একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে 7 কোটি 31 লাখ 82 হাজার টাকার পণ্য। গত বছরের তুলনায় 51 লাখ টাকা কম রাজস্ব আদায় করেছে সরকার। গেল মে মাসে স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। মোট রপ্তানি বাণিজ্যের অর্ধেক রপ্তানি হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে। এতে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নিষেধাজ্ঞার কারণে নতুন 2025-26 অর্থবছরে রপ্তানি বাণিজ্য ঘাটতি হবে অন্তত 30 থেকে 40%। ঘাটতি পূরণে দুই দেশের কূটনৈতিক তৎপরতা বাড়ানো সহ বাণিজ্য সচল রাখার তাগিদ ব্যবসায়ীদের। ভারত সরকারের সাথে আমাদের সম্পর্কের উন্নতি হয় এবং পূর্বের ন্যায় আমরা রপ্তানি করতে পারি। আমাদের এই রপ্তানিমুখী বন্দরটাকে যেন প্রাণ ফিরে পাই, যেন আমরা আগের মতো এই পণ্যটি রপ্তানি করতে পারি। এদিকে রপ্তানি বাণিজ্য বাড়াতে নিষেধাজ্ঞার বাইরে থাকা নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ এই রাজস্ব কর্মকর্তার। মে মাসে কিছু প্রতিবন্ধকতা বা রেস্ট্রিক্টেড থাকা সত্ত্বেও রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি, বরং রপ্তানি দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসক জানায়, সম্প্রতি আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার। দুই দেশের কূটনৈতিক আলোচনা চলমান থাকায় দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। তার সাথে কথা হয়েছে এবং উনি জানিয়েছেন যে এই বিষয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। আশা করি অতি দ্রুত ডিপ্লোম্যাটিক ওয়েতে সমস্যা সমাধান করা যাবে। গত বছর সরকার পতনের পর বাণিজ্য রপ্তানিতে কিছুটা ভাটা পড়লেও দুই দেশের কূটনৈতিক তৎপরতায় বাণিজ্য ঘাটতি পূরণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।